বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। সবার কৌতূহল এবং সংশয় দৃষ্টি ফেব্রুয়ারির দিকে, ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা হবে কি না, এবং এই প্রশ্নটা অনেকের মধ্যে আছে যদি নির্বাচন হয়ও সেটা কী ধরনের নির্বাচন আসলে হবে, কতটা ভালো নির্বাচন হবে বা প্রধান উপদেষ্টার ভাষায় ইতিহাসের সেরা নির্বাচনটি হবে কিনা। মিস্টার রশিদুজ্জামান মিল্লাত, কি মনে করেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমাদের নির্বাচন ঘনিয়ে আসছে, আমাদের নির্বাচনী এলাকার সমস্ত জনগণকে ঐক্যবদ্ধ থাকার জন্য আমি প্রথমে আহ্বান জানাই এবং আপনার এই চ্যানেল থেকেই তাদেরকে ঐক্যবদ্ধ থেকে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার উত্তর দিচ্ছি। আমি মনে করি যে নির্বাচন অবশ্যম্ভাবী এবং নির্বাচন হতেই হবে এবং নির্বাচন একটা জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের তো কোনো বিকল্প নাই এবং নির্বাচন যে হবে এটা আমি এর আগের আপনার একটা শুরুতে বলেছিলাম, আপনি অনেকটা দ্বিধায় ছিলেন নির্বাচন কি হচ্ছে কি হচ্ছে না। এই প্রশ্নে কিন্তু আমি বলেছিলাম যে আমার দৃঢ় বিশ্বাস নির্বাচন যথাসময়ে হবে। তাতে করে আপনি কিছুটা বিচলিত ছিলেন এবং একটু বিশ্বাস অবিশ্বাসের দোলায় চলছিলেন আর কি। আমি বলেছিলাম যে নির্বাচন অবশ্যই হবে। আমি অবশ্য সেখান থেকে নড়েছি কিনা আপনি বুঝতে পেরেছেন আমার অবস্থান থেকে। না, সেটা ঠিক আছে, কিন্তু যদিও আপনাদের নেতৃবৃন্দের কেউ কেউ বলছে যে যারা নির্বাচনে সংশয় প্রকাশ করবে তারা গণতন্ত্রের শত্রু। অবশ্যই আমিও বলি তাই। তো তাহলে আমিও গণতন্ত্রের শত্রু? না, আপনি তো গণতন্ত্রের শত্রু, আপনি নির্বাচন চান। নির্বাচন চাওয়া তো বটেই, কিন্তু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করা যে নির্বাচন হবে কিনা ফেব্রুয়ারিতে হবে না এই কথা যারা বলছে আর কি, নির্বাচনটি হবে কিনা। যাই হোক, গণতন্ত্রের শত্রু মানে রাজনৈতিক ভাষায় তো অনেক কথাই বলা যায় আর কি। যখন আপনার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর চিফ অ্যাডভাইজারের বৈঠক হয়েছে, তখনই এটা মোটামুটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে বাংলাদেশের আপামর জনতা নির্বাচনের জন্য বসে আছে। এবং এখন তো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে আগে তবুও একটু কথা ছিল প্রথম যে আমাদেরকে ছাত্ররাই বসিয়েছে, এখন কিন্তু তিনি বলছেন যে সমস্ত জনগণই আমাকে বসিয়েছে এবং এটার উত্তরণ ঘটানোর একমাত্র পথ, গণতন্ত্র আনয়নের একমাত্র পথ, যেটা হলো নির্বাচন। এবং দেখেন এটার সঙ্গে যোগ সদস্য আছে, মানে একটা কথার মিলও আছে। গণতন্ত্র, আপনি অনেকবার বলেছেন নির্বাচন হওয়া দরকার, গণতান্ত্রিক একটা রাষ্ট্র হওয়া দরকার, গণতন্ত্রের জন্যই আমরা ফাইট করেছি 17 বছর এবং এই 17 বছরের আন্দোলনের প্রেক্ষিতে একটা স্ফুলিঙ্গ হলো, তারপরে আমরা একটা দ্বিতীয় স্বাধীনতার মতো স্বাধীনতা পেলাম, মানে আমরা ফেসিবাদ থেকে মুক্ত হলাম। এখানে তারপরে কিন্তু সেনাপ্রধানও বলেছিল যে 18 মাসের মধ্যে আমি নির্বাচন দেখতে চাই, এরকম একটা অভিপ্রায় তিনি করেছিলেন এবং সেটা ফেব্রুয়ারিতে হলে কিন্তু 18 মাসের মধ্যেই হয়, মানে অগাস্টের 8 তারিখে আপনার সরকার গঠন হয়েছিল এবং যদি ফেব্রুয়ারির 8 তারিখের মধ্যে 7-8-এর মধ্যে নির্বাচনটি হয় তাহলে তার 18 মাসটি পূর্ণ হবে। এবং আমরাও যারা একটা নিশ্চয়ই আপনি জানেন যে বড় দল এবং যেহেতু আওয়ামী লীগ এখানে প্রতিদ্বন্দ্বিতা করবে না বলে আমরা আশা করছি, বিশ্বাস করছি। মানে করবে না, না করতে দেওয়া হচ্ছে না? মানে করতে দেওয়া হচ্ছে না, যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ, তারা হয়তো নিজেরাও করবে না, আর করার সাহসটা এখন একটু কম, কারণ আওয়ামী লীগের কি সাহস আছে কিনা আমি আপনার সঙ্গে একমত হয়েই বলছি যে সাহসটা কম, কিন্তু সাহস আছে কিনা সেটা বুঝতে হলে তো আসলে সুযোগটা দিতে হবে। সুযোগ না দিলে আপনি বুঝবেন কিভাবে? সুযোগটা দেওয়ার বিপক্ষে কিন্তু আমরা ছিলাম না কোনো সময়। এখন আমরা প্রথম দিকেই বলেছিলাম যে জনগণই সিদ্ধান্ত গ্রহণ করবে তারা থাকবে কি থাকবে না, সেটা তো সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এখন সরকার চালাচ্ছে, তাদের সিদ্ধান্ত অনুযায়ী তো কাজ হচ্ছে। এবং আমার ধারণা যে যেহেতু কোনো পতিত সরকার এরকম নজির নাই যে এইভাবে গণ অভ্যুত্থানের পরের পতন হওয়ার পর আবার তাদের পুনরুত্থান হয়েছে, সেই কারণে আমি মনে করি যে
এবার হয়তো আওয়ামী লীগের অ্যাবসেন্সে ইলেকশনটা হবে এবং অনেকগুলি দল আছে এবং আওয়ামী লীগের যারা ভালো সমর্থক যারা ছিল, যারা গণতন্ত্রে বিশ্বাস করত, তারাও কিন্তু শেখ হাসিনাকে পছন্দ করতো না। এটা আপনিও জানেন, আমরা সবাই জানি। অনেক সিনিয়র নেতৃবৃন্দের মধ্যেও কিন্তু ফাটল ছিল এই নিয়ে, যে তার একনায়কতন্ত্র এবং স্বৈর শাসন নিয়ে কিন্তু কথাবার্তাও বলেছে অনেকেই। সেই কারণে আমার মনে হয় যে কিছু যারা আওয়ামী লীগের সমর্থক রয়েছে, সমর্থক নাই এই কথা বলবো না, অনেক সমর্থকই রয়েছে, এখন হয়তো কমে 20% হতে পারে বা 15% হতে পারে, আগে তো 30, 35, 40% পর্যন্ত ছিল। সো এরা ভোট দিবে, হয়তো ভোট দিবে তাদেরকে যাদের দ্বারা এলাকার উন্নয়ন হবে, উন্নতি হবে এবং এই সংশয় থাকবে না, তারা নিজেরা শঙ্কায় থাকবে না, এই ধরনের লোককে তারা ভোট দিবে। যে একটি স্বচ্ছ লোক, একটা মানে যে মানুষটি সবাইকে ঐক্যবদ্ধ রাখতে পারবে, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবে, তাদেরকেও তারা ভোট প্রদান করবে বলে আমার বিশ্বাস। মিস্টার নাজমুল হক প্রধান। ধন্যবাদ আপনাকে। একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে গণঅভ্যুত্থান বিপ্লব এটি প্রথম নেই, এর আগেও হয়েছে। পাকিস্তান তো বড় অভ্যুত্থানই হয়েছে, 69 গণঅভ্যুত্থানে মুসলিম লীগের ক্ষমতা তো গেছে, এরপরে ভোটের মাধ্যমে মুসলিম লীগ পরাজিত হয়ে গেছে। ফলে সেই জায়গায় কিন্তু ভোট নিয়ে কোনো কোশ্চেন তৈরি হয় না জনমনে যে ভোটটা হবে কি না। এই এখন এলএফও করে, লিগাল ফ্রেমওয়ার্ক করে ভোটটা করে ফেলছে। আমি ইতিহাসটা সেই কারণে, ইভেন কি 90-এর আন্দোলনে আমরা জানি এসএ সাহেব প্রায় 9 বছর ক্ষমতায় ছিলেন, উনি পদত্যাগ করছেন, উনি জেলে গেছেন, ভোট হয়েছে এবং ভোটে 3 মাস ভোট হয়েছে, ভোট নিয়ে কোনো সংশয় ছিল না। ভোটে আপনার ন্যাচারালি এখানটায় বিএনপি আপোজিং নেত্রী ছিল, বেগমখালেদা বিএনপি ক্ষমতায় এসছে। এইবার এটা গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার পতনের পরে এটা ভোট নিয়ে সংশয় তৈরি হয়েছে। এই সংশয়টা কিন্তু এমনি এমনি তৈরি হয়নি। যারা গভর্নমেন্টে ফর্ম করছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তী সরকার প্রথম ভোট নিয়ে সংশয় তৈরি করছেন নিজেরাই। উপদেষ্টা হওয়ার পরে কতদিন ওনাদের মেয়াদ কাল আছে, ভোট পরে হবে, তাই ইত্যাদি বলা শুরু করেছেন। ফলে ভোট নিয়ে জনমনে একটা সংশয় তৈরি হয়েছে, এক দিক সরকারের অন্তর্বর্তী সরকারের কার্যক্রম করেন। দ্বিতীয়ত হচ্ছে আমরা যারা আন্দোলনকারী শক্তি ছিলাম, আন্দোলনকারী বলতে আমি যারা বিগত ধরেন যে 16 বছর ধরেই বিএনপি নির্যাতিত ছিল বিএনপি, জামাত, আলতা পার্টি। এরপরে আমরা অন্যান্য দল যারা সরকারের পতন চেয়েছিলাম, যে ফ্যাসিস্ট সরকার আর না, তারা সবাই মিলে এই সরকারের উচ্ছেদ হওয়ার পরে আসলে আমাদের সেই কী বলা যায় যে সেই কন্ট্রোল, নিয়ন্ত্রণটা আমরা রাখতে পারি নাই। 2টা কারণ। এক, অস্থায়ী সরকারের অন্তর্বর্তী সরকার প্রধান উনি বললেন যে আমাকে ছাত্ররা নিয়োগ দিছে। 2, ছাত্ররা এখানটায় ক্ষমতা শেয়ার করলেন। এই 2টা কারণে ভোট নিয়ে সংশয়টা বেড়ে গেল জনগণের মধ্যে, ভোট আদৌ হবে কিনা। তারপরে পার্টি করা, নতুন পার্টি ক্ষমতার আশ্রয় নেওয়া ইত্যাদি সামগ্রিক বিষয়ে। এবং এই যে আরও যে বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগকে দেখেন, মুসলিম লীগ পার্টি, যে পার্টিটা পাকিস্তান সৃষ্টি করছে, সেই পার্টিকে আন্দোলনে ডিফিট করা হয়েছে এবং ভোটও নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। কিন্তু এখানটায় আওয়ামী লীগকে ভোট থেকে বিরত রেখে আইন করে তাকে বাদ দিতে হবে, এই যে সংশয়টা আন্দোলনের শক্তির, এইখানটাই সমস্ত আমি বলবো যে এই যে ভোট হবে কি হবে না তার বীজটা নিহিত আছে। আজকে যদি আন্দোলনকারী শক্তি যারা আছে, যতগুলি দল আছে, এদের মধ্যে এই বিশ্বাস যদি থাকতো যে যেহেতু ফ্যাসিস্ট সরকারকে আমরা আন্দোলন করে ক্ষমতা থেকে হটিয়ে দিয়েছি, পলিয়ে গেছে, তো সেই সরকারের দল, সেই সরকারের ব্যক্তিবর্গ যারা দুষ্কৃতিকারী, যারা ক্রিমিনাল, তারা দে শুড সেন্ড ইন জেল, তারা বিচারের আওতায়, তারা রাজনীতিতে তাদের কোনো সুযোগ নেই। কিন্তু এই দলটাকে যদি আন্দোলনে এমন পরাস্ত করেছে, রাজনীতিতে ইলেকশন যদি পরাস্ত করা যেত, তাহলে আমার ধারণা বাংলাদেশের রাজনীতির ভালো জায়গায় দাঁড়াতে পারত। সংশয়টা ওই জায়গার থেকে হচ্ছে যে যেহেতু আওয়ামী লীগকে আমি নির্বাচন থেকে বিরত রাখবো, তা নির্বাচনটা হলে কেমন হবে, আদৌ হবে কিনা, এবং সেই জায়গার থেকে আবার আওয়ামী লীগের বিরুদ্ধে আমাকে আবার পিআর করতে হবে। যারা পিআর চায় তাদের সম্পর্কে কি বলবো, আপনি জানেন পেপার পত্রিকায় আসতেছে পিআর ছাড়া নির্বাচন হবে না। কখনো কোনো লোকাল গভর্নমেন্ট চায় আইনগতভাবে আইন দিয়ে রাজনীতিকে কন্ট্রোল করার এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার কারণে এখানে নির্বাচন নিয়ে সংশয় জনমনে থেকেই গেছে। আপনি জানেন ইতিমধ্যে আপনার এই যে এনসিপি যে দলটা, নতুন দলটা হয়েছে, সেই দলের পক্ষ থেকে কথাবার্তা এখানটা এসছে। আবার এই বাইরে গেছিলেন, অন্তর্বর্তী সরকার প্রধান বাইরে গেছিলেন, বাইরে গিয়েও কথা বলেছেন, সেখান থেকে সংশয় আছে। আবার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব উনি মাঝে মধ্যে এমন কথা বললেন
যেগুলি পাবলিক হাস্যরস কৌতুকই মনে করে। ফ্র্যাঙ্কলি উনি বলছেন এমন নির্বাচন হবে যে নির্বাচন তীব্র কখনো হয় নাই, পাবলিক এটা নিয়েও হাসে যে আসলে কি উনি কি এটা রস করতেছেন নাকি। ফলে নির্বাচন নিয়ে সংশয় থেকে গেছে যতক্ষণ পর্যন্ত নির্বাচনের শিডিউল ঘোষণা হয়ে নির্বাচনের সমাপ্ত হয় তখন মধ্যে এই সংশয় থাকবেই, যত কথাই বলুন না কেন। এখন এটা সংশয় প্রকাশ করার কারণে কেউ যদি বলে যে এটা ষড়যন্ত্র, তাহলে ভুল কথা বলা হবে, এটা ঠিক হবে না। নির্বাচন না চাইলে ষড়যন্ত্র বলা যেতে পারে, নির্বাচন না চাইলে, কিন্তু নির্বাচন চাইলেন আপনি হবে কিনা, ভালো নির্বাচন হবে কিনা সেটা নিয়ে সংশয় প্রকাশ করলে যদি কেউ গণতন্ত্রের শত্রু বলেন তাহলে তারা কতখানি গণতন্ত্রের পক্ষে সেটা একটু পুনর্মূল্যায়ন করার দাবি রাখে। জি, আপনার কাছে আমি একটু বুঝতে চাই, আপনি শুনছিলেন ওনার কথা। একটা হচ্ছে যে নির্বাচনই তো শুধু চায়নি বাংলাদেশের জনগণ বা বিএনপি বা অন্যান্য দল, একটা অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক একটা ক্রেডিবল ইলেকশনের জন্য সবাই লড়াই করেছে। নির্বাচন তো 18তে হয়েছে, 14তে হয়েছে, 24-এ হয়েছে, সেই ধরনের নির্বাচন তো নিশ্চয়ই চায় না। তো সেই বিবেচনা থেকে আপনাদের দাবি ছিল একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এই দল এখন প্রশ্ন হচ্ছে যে তত্ত্বাবধায়ক নামে কি বা যায় আসে, নাম যাই হোক না কেন এই সরকারটি নিরপেক্ষ সরকার কিনা, প্রথম প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে যে মিস্টার নাজমুল হক প্রধান যেভাবে ইঙ্গিত করছেন যে একটা নির্বাচন করবার জন্য যে ধরনের সক্ষমতা বা আয়োজন, যে ধরনের পরিবেশ তৈরি করা দরকার সেটা সরকার করতে পারছে কিনা। হ্যাঁ, আপনার এই সরকারের নিরপেক্ষতা নিয়ে একটু প্রশ্ন তো অবশ্যই আছে, যেহেতু তাদের মদতে আপনার এনসিপি নামে একটা দল গঠন হলো, সেখানে একটা বিষয়, যদিও এখন কিছুটা এগুলি ধোঁয়াশা কেটে গেছে, কারণ যেটা চিন্তা করেছিল যে একটা দল গঠন করে কিংস পার্টির মতো একটা পার্টি করে এটাকে গণ অভ্যুত্থানের নামে একটু চালিয়ে দেওয়া এবং তাদেরকে সহযোগিতা করে তাদের একটা ভালো অবস্থানে এনে নির্বাচনটা দেওয়া, তার থেকে যেহেতু সরে এসছে সরকার, এখন আমি মনে করি যে সুষ্ঠু নির্বাচনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার। কারণ ঐক্যবদ্ধ যদি না থাকে তাহলে এই দেশটা আবার যদি একটা হযবরলের মধ্যে পড়ে তাহলে আমাদের কিন্তু অবস্থাটা খুবই নাজেহাল অবস্থার মধ্যে পড়ে যাবো আমরা। আপনি জানেন যে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা সবসময় দলের লেজুরবৃত্তি করতো, তো এখনও তো করছে। এই কারণে আপনার সুষ্ঠু নির্বাচন নিয়ে অনেকের মনে সংশয় প্রশ্ন থেকে যায় আর কি। প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা এখন কাজ করতে গেলে দেখেন, কাজ বলতে তো কিছু নাই, যারা ব্যবসা করে তাদের সঙ্গে তো আমার কথা হয় এবং তারা জানে যে ব্যবসায়িক মহলটা একেবারেই মানে এমন অবস্থায় বিধ্বস্ত অবস্থা আর কি, তাদের কোনো ব্যবসা বাণিজ্য কোনো কিছু নাই। কিন্তু দেখেন যে গত সরকারের আমলে যে আপনার যে ক্যাপাসিটি চার্জ নামে যে ইলেকট্রিসিটির বিলগুলো দেওয়া হতো সেগুলি কিন্তু অব্যাহত আছে এখনও। আমরা শুনেছিলাম বন্ধ হয়েছে, কিন্তু দেখা গেল এর মধ্যে যে প্রতি মাসে তাদের বিলগুলি পরিশোধ করা হচ্ছে এবং প্রত্যেক জায়গায় আপনার যে সমস্ত কাজগুলি চলমান ছিল, যার এজেন্ট অথবা পার্টনার যারা বিগত সরকারের ফেসিস্টরা ছিল তারাই কিন্তু এখনও আছে, তারা টাকাগুলি তারাই পাচ্ছে। তো সেই কারণে একটা সংশয় ওই কারণে থাকে আর কি, যে টাকাগুলি মানে আবার এখানে ইনভেস্ট করে কোনো রকমের অবস্থার সৃষ্টি করতে পারে কিনা, যে নির্বাচন ভণ্ডুল করার জন্য সে পয়সাপাতি দিয়ে করতে পারে আর কি। তবে আপনি যে কথাটা বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হবে কিনা, নির্বাচন আমার কাছে মনে হয় সুষ্ঠু হবে। এই কারণে অনেক দিন থেকে মানুষ নির্বাচনে ভোট দেয় না, ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতেছে। প্লাস যে সেনা প্রধান যেভাবে তার প্রত্যয় ব্যক্ত করেছেন যে করেই হোক আমি সুষ্ঠু একটি নির্বাচন করব। ইতিমধ্যে আবার স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা যেভাবেই বলি না কেন তিনি কিন্তু দৃঢ়চিত্তে বলেছেন যে আমরা নির্বাচন যে বলুক না কেন, যেভাবেই বলুক না কেন নির্বাচন হবে এবং সুষ্ঠু একটা নির্বাচন করতে তারা সামর্থ্য। এখন সামর্থ্যবান কিনা এই প্রশ্ন আপনার কাছে আসতেই পারে, কিন্তু আমি মনে করি যে হ্যাঁ, যদি আমরা গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ সবাই থাকি, সবাই যদি নির্বাচনটা চাই তাহলে তো অবশ্যই এটা সম্ভব। এবং আমি দেখছি গ্রামে গঞ্জে, আমরা তো নির্বাচনে যাচ্ছি এখন, মানুষের মধ্যে একটা এরকম জাগরণ আছে যে তারা নির্বাচন করতে আগ্রহী। এবং আমরা সর্ব জায়গায় বলছি যে এবার কিন্তু এরকম না যে আওয়ামী লীগের যে মতো সিলমারা বা এর আগেও অতীতেও অনেকেই কিন্তু জোর করে যাদের শক্তি বেশি আছে তারা
ভোট কেন্দ্রে গিয়ে ভোট যাতে বেশি করে নেওয়া যায়, প্রিজাইডিং অফিসার পোলিং অফিসারের কাছে আপনার বই নিয়ে সিলটিল মারত, এই ধরনের যে একটা প্রবণতা ছিল সেটা থেকে কিন্তু মানুষ বেরিয়ে এসছে। মানুষের মনে একটা ধারণা জন্মেছে যে সুষ্ঠু একটা নির্বাচন হবে, না হলে এবং ভোট যার ভোট সেই দিবে, এবং ভোট যদি একটার জায়গায় দুইটা দিতে যায় তাকে জেলে যেতে হবে, এই ধরনের একটা ভীতিও অবস্থান করছে। আর আমাদের দলের পক্ষ থেকে আমাদের নেতা সুস্পষ্টভাবে বলেছেন যে কোনো ধরনের আপনার নির্বাচনের সময় কোনো ধরনের মাসল যে আপনার শক্তি দেখিয়ে যে কোথাও ভোট কেন্দ্র দখল করা বা যে ঘটনাগুলি ঘটে সাধারণত বাংলাদেশে, সেগুলি যদি ঘটায় কেউ, তার বিরুদ্ধে একেবারে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আমরা তো ইতিমধ্যে আপনি জানেন যে আমরা অনেক ব্যবস্থা গ্রহণ করেছি, এবং নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু ওই ধরনের নির্দেশনা থাকবে। সেই নির্দেশনার কারণে আমার মনে হয় ভোটটা সুষ্ঠু হবে। তবে এটাকে জামাত হয়তো যেহেতু পিআর পদ্ধতি করছে, তারা একটা ব্যবস্থা, তারা একটা গন্ডগোল বা একটা ভণ্ডুল করার চেষ্টায় তারা থাকবে। তো আলটিমেটলি আমার কাছে মনে হয় যে তারাও আবার ফিরে আসবে, কারণ ইতিমধ্যে একটা জরিপে তারাই নিজেরা জরিপ করেছেন, যে যদিও জরিপে আমি বিশ্বাস করি না এগুলো জরিপে, তারা বলেছেন জামাতের জরিপে নাকি 31% লোক ভোট দিতে চায় এবং বিএনপি দিতে চায় 16%। যদি তাই হয় তাহলে ভোটে আসতে অসুবিধা কোন জায়গায়? তারা তো ভোটে আসতে পারে। আমরা তো ভোটে নির্বাচিত হব এই কথাটা একদম ক্লিয়ারলি আমরা কিন্তু ডিরেক্টলি বলছি না। আমাদের যদি নির্বাচিত করে মানুষ, তাহলেই আমরা নির্বাচিত হব। আর এতে করে এই দ্বিধাদ্বন্দ্ব এইটা করে বাংলাদেশের বরঞ্চ গণতন্ত্রকেই ক্ষতি করা হবে। এই জন্য আমি আহ্বান জানাই জামাতকে, এনসিপিকে এবং অন্যান্য যারা দল আছে, তারা তো সবাই মোটামুটি একমতই হয়েছে, এবং এই একমতের ভিত্তিতে যাতে নির্বাচনটি সুষ্ঠু হয়। আর আমার বিশ্বাস যে নির্বাচনটি অনেক অনেক সুষ্ঠু হবে, কারণ শেরশাদ পতনের পরে প্রফেসর মোহাম্মদ ইউনূসের ভাষায় ইতিহাসের সেরা নির্বাচন, ইতিহাসের সেরা নির্বাচন হতে পারে। কারণ হলো নির্বাচন দেখেন, শাহাবুদ্দিন সাহেবের সময় যে নির্বাচনটা হয়েছিল সেটাও তো অভ্যুত্থানের পরেই হয়েছিল। এই অভ্যুত্থানের পরে এত কিছু জঞ্জাল, এই 1 বছর 1 মাসে 1.5 মাসে বা 1.5 বছরের মধ্যে যেগুলি এক্সপিরিয়েন্স হলো, এই এক্সপিরিয়েন্সগুলি যদি নিয়ে একটা সবাই ঐক্যবদ্ধভাবে আপনার সেনাপ্রধানের সঙ্গে সরকারের একটা আলোচনা হয়, পুলিশের সঙ্গে একটা আলোচনা হয়, এবং প্রজাতন্ত্রের কর্মচারীদের সঙ্গে যদি আলোচনা হয় যে না, আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেখাতে চাই, এখানে দল মত কোনো বিষয় নয়, কে জিতবে, আমরা বৃহৎ দল আমরাই জিতবো, বিএনপি জিতবে, এমন কোনো যদি না দেওয়া হয়, তাদেরকে ভাইব না দেওয়া হয় যে তোমরা যারা জিতবে তাদের পক্ষে, যারা ভোটে যারা জিতবে তারাই জয়ী হবে, তারাই সরকার গঠন করবে, এই ধরনের ব্রিফিং যদি সুন্দরভাবে দেওয়া হয়, মোটিভেশনাল একটা কিছু করা হয়, আর যদি আর্মি স্ট্রিক্ট থাকে, তাহলে সুষ্ঠু একটি নির্বাচন। মিস্টার নাজমুল হক প্রধান, একটা বিষয় হচ্ছে যে আমাদের বিগত 15 বছরের বা 16 বছরের শাসন আমরা যে বলি না কেন, আর নির্বাচন এবং এরপর অভ্যুত্থান এবং এরপরে যে পালিয়ে যাওয়া, দেখেন রাজনীতিবিদ, আমলা, পুলিশ প্রশাসন, বিচারক, তাই না, এই ঘটনা কিন্তু কখনো ঘটে নাই। আমি বলছি নির্বাচনটা শুধুমাত্র একটা সংস্থার কাজ না, শুধুমাত্র আর্মি বা শুধুমাত্র পুলিশ বা শুধুমাত্র নির্বাচন ঠিক করবে তা না, এটা সামগ্রিক একটা, সবার এই কাজটা, এই যজ্ঞটা সবার। আমরা যারা অংশগ্রহণ করব, জনগণ থেকে শুরু করে সরকারের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এখানে থাকবে। যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে যে এইরকম ঘটনার পরও যদি বোধোদয় না হয় আমাদের পুলিশ প্রশাসনের, রাজনৈতিক নেতৃবৃন্দের, আপনার নির্বাচন কমিশনের, তাহলে এটা ভালো নির্বাচন সুষ্ঠু হবে না শুধুমাত্র আর্মির উপর নির্ভর করে। তাহলে এখানটায় সবাইকে, মানে যেই দলটা, ইভেনকি যে দলটা ক্ষমতায় যাবে, ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করছে বা জনগণ মনে করছে সেই দলটি ক্ষমতায় যাবে, সেই দলেরও নেতাকর্মী থেকে শুরু করে সবারই যদি অ্যাটিটিউডটা নর্মাল থাকে, প্রপার থাকে, উপযুক্ত থাকে, যে না, জনগণ যাকে ভোট দেবে সেই হবে, তাহলে একটা ভালো নির্বাচন সম্ভব। শুধুমাত্র একটা বাহিনী দিয়ে ভালো নির্বাচন সম্ভব না। আমি সেক্ষেত্রে মূল মনে করব রাজনৈতিক দল, যেই দলটা ক্ষমতা গ্রহণ করতে চাচ্ছে থ্রু ইলেকশন, থ্রু পপুলার ম্যান্ডেট, সেই দলটা কিন্তু আরও বেশি স্বচ্ছ হতে হবে। যদি মনে করে আমাদের মিল্লাত ভাই যে না, আমি যেহেতু জিতবই, ওনার লোকরা মনে করলেন মিল্লাত ভাই যেহেতু জিতবে, অতএব ভোটটা মিল্লাত ভাইকে দিয়ে দিই, আসে না এরকম?
তো এইটা হলে কিন্তু আর ভোট তখন ওই আর্মি বলেন পুলিশ বলেন কেউ আর ঠিক থাকতে পারবে না, যেটা বাংলাদেশের জন্য একটা ভয়ের কারণ, ক্ষতির কারণ। ফলে আমি মনে করছি এখানটায় নির্বাচন যতগুলি সংস্থা আছে এবং সামগ্রিকভাবে রাজনৈতিক দল থেকে শুরু করে সবারই এই মোটিভেশনটা এখন থেকে, রাজনীতির মাঠ নির্বাচনটা গড়াইলে এখন থেকে এটা মুখে মুখে থাকবে। তাহলেই দলের কর্মীও মনে করছে না আমাকে খেটে জনগণের ভোটটা আমার বাক্সে ঢুকাতে হবে, সিল দিয়ে না, দিয়ে না। নাহলে মনে করতে পারে 15 বছর আমলে গিয়ে থাকে, আমি কেমন কষ্ট করবো কেন খামাখা, দরকার নেই তোমার কষ্ট করার, আমি দখল করে নেই। এটা হতে পারে। এবং সেই দখল করার ক্ষেত্রে প্রশাসনও মনে করতে পারে যেহেতু ক্ষমতা এনে যাবে হোক না কেন। যেমন আমি বর্তমান সময় বলতেছি কথাটা, এই যে পার্টিটা নতুন যে পার্টিটা হলো, এই পার্টিটা জনগণের কাছে আশ্রয় না নিয়ে এরকম ক্ষমতার কাছে কিন্তু আশ্রয় নিল সমস্ত জায়গায়। আপনি ডিসি কোন, ইউনো কোন, ওসি কোন, সমস্ত জায়গায় এদের আশ্রয় এবং অবারিত এদেরই প্রশাসন। আপনি মন্ত্রণালয় খোঁজ নেন, একই রকম অবস্থা। তাহলে এই অবস্থা যদি হয়ে যায় সবারই, যে ক্ষমতায় যেহেতু আমরা যাবো, তাই না, প্রশাসন তাহলে তাকে তোষণিত করা শুরু করে, তাহলে তো আসলে ভালো নির্বাচন সম্ভব হবে না। আমি একটু মানে এটা বুঝতে চাইছি, যেহেতু জুলাই সনদ সংক্রান্ত যে ঐকমত্য কমিশনের সভায় সেখানে আপনারাও যাচ্ছেন এবং এটা খসড়াটা চূড়ান্ত হয়েছে, দলগুলোর কাছে পাঠানো হয়েছে। কেউ বলছেন যে কিছু কিছু বিষয়ে ঐকমত্য না হলে তারা স্বাক্ষর করবেন না, এবং কেউ আবার বলছেন যে এই সনদ বাস্তবায়ন ছাড়া আসলে কোনো নির্বাচন হবে না, এবং তার জন্য আগে গণপরিষদ নির্বাচন সহ গণভোট এগুলো আয়োজন করতে হবে। সো আমি একটু বুঝতে চাই যে পুরো প্রক্রিয়াটা এবং এটা আজকে পর্যন্ত যেখানে এসে দাঁড়িয়েছে সেখান থেকে আসলে আপনি কি দেখেন, এবং এটাকে কেন্দ্র করে কোনো জটিলতার আশঙ্কা আছে? আপনাকে ধন্যবাদ। আমরা আজকে জাস্ট 2 ঘন্টা মিটিং করে আমি মানে মুলতবি পিন চলছে আমাদের, আমরা প্রস্তাবনাটা পেয়েছি এবং আমরা আলোচনা শুরু করেছি অলরেডি আমাদের পার্টিতে কি করব, কি করা যায়। আপনি যে কথা গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হচ্ছে যে এই যে অ্যাটিচিউডটা হচ্ছে যে এটা না হলে করা যাবে না, দিস ইজ নট আনডেমোক্রেটিক অ্যাটিচিউড। এই অ্যাটিচিউডটা গণতন্ত্রের অ্যাটিচিউড দৃষ্টিভঙ্গিটাই হচ্ছে যে সব বিষয় আপনার সঙ্গে মিলবে না, সব মৌলিক বিষয়ে আমি একমত থাকবো। মৌলিক বিষয় আমার দেশটার সোভারেন্টি, আমার দেশটার জন্ম, আমার দেশটার আমি এটা মৌলিক বিষয়, আমি এই বিষয়ে একমত। কিন্তু আমি অমৌলিক বিষয়ে আপনি চলতে চান এইভাবে, আপনি পেয়ার করতে চান আমি চাই না, আপনি এটা চেঞ্জ করতে আমি চাই না, এগুলি বিষয়ে একমত না হলে এটা হবেই না। এইটা তো ডেমোক্রেটিক গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি পরিচয় বহন করে না। এরকম কথা কিন্তু আসছে এই ঘোষণায়, আপনার সংস্কার কমিশনের রিপোর্টে এরকম কথা আসছে। আমাদের পার্টি আমরা বসছি আজকে, আমাদের আরও কয়েকদিন আলোচনা লাগবে এবং সেক্ষেত্রে আমরা আলোচনা করেই সিদ্ধান্ত নেব। যদি প্রয়োজন হয় আমরা আমাদের জাতীয় কমিটির মিটিং করে সিদ্ধান্ত জানাবো আমাদের। হ্যাঁ, আমরা অনেকগুলি বিষয়ে আমরা ঐকমত্য পোষণ করেছি, মেজরিটি বিষয়ে। তাহলে আজকে এই সংস্কার কমিশন এই দৃষ্টিভঙ্গি, নোট অফ ডিসেন্টও আছে, সংস্কার কমিশন এই দৃষ্টিভঙ্গি তো গ্রহণযোগ্য না, যে এটা না হলে আমি করব না। ওনাদের আমরা বলেছি গণভোটের প্রস্তাব আছে ওনাদের এই কী যেন কয়, ওই যে আপনার গণপরিষদের প্রস্তাব আছে। গণপরিষদ এটি নির্বাচনটাই গণপরিষদ হবে। কি গণপরিষদ নির্বাচনটা প্রয়োজন তখন যদি কনস্টিটিউশন নূতন হয়, যে সংবিধান নূতন, তাই না? তা তো না। তারপরে আপনার এই রেফারেন্ডামের কথা এখানটা বলছেন, তাই না? আমরা এগুলোতে একমত না, আমরা বলছি আগে। তো ফলে আমি বলবো গণতন্ত্রের সৌন্দর্যটা ওই জায়গায় যে আপনি দ্বিমত করার পরেও আমরা একসঙ্গে চলতে পারবো, দিস ইজ ডেমোক্রেসি। আর যদি হার্ড অ্যান্ড ফাস্ট রুল হয়ে যায় তাহলে ওটা ডেমোক্রেসি হয় না, ওটা তো ওই ফ্যাসিস্ট রুলের সমপর্যায়ে চলে যায়। এটা না মানলে হবে না। তাল গাছটা আমার, সারা রাত আলোচনা করে তাল গাছটা আমার, এটা গণতন্ত্রের দৃষ্টিভঙ্গি হইতে পারে না। সো নির্বাচনের মানে এটাই বলতে চাইছিলাম যে নির্বাচনকে বিলম্বিত করবার বা এটাকে নিয়ে একটা ঝামেলা তৈরি করবার জন্য এখন পর্যন্ত জুলাই সনদটা একটা জুলাই ঐকমত্য কমিশনের অনেক মিটিং টিটিং হয়ে জুলাই সনদ তো হলো। জুলাই সনদের খসড়া ইতোমধ্যে সমস্ত দলের কাছে দেওয়া হয়েছে এবং সেখানে যাদের যেটা পছন্দ হবে না তারা নোট অফ ডিসেন্ট দিবে, দিয়ে হয়তো সনদটা সাইন করবে, স্বাক্ষর করার, বিএনপিতে স্বাক্ষর করার জন্য প্রস্তুত রয়েছে ইতিমধ্যে, আপনি জানেন আর কি। এবং আমি মনে করি যে উস্কানিদাতা যারা আর কি, তারা চায় না গণতন্ত্র ফিরে আসুক, অথবা তারা বুঝে না। যেমন এনসিপি এই যে মাঝে মাঝে পাটোয়ারি যে কথাগুলি বলে যে এমন মানে উস্কানি, কিছুদিন উস্কানি দিল লোক বা মানে জনগণকে, আবার দেখলো যে এটার কোনো রেসপন্স নাই, তারপরে ছাত্রদের নিয়ে একটা উস্কানিমূলক কথাবার্তা বললো, সেটার কোনো রেসপন্স যেভাবে না পাওয়াতে, যেহেতু আবার এই চাঁদাবাজি নিয়ে নানান কাহিনী করার কথা চেষ্টা করলো, যখন দেখলো নিজেরাই চাঁদাবাজিতে ধরা পড়ছে,
তখন আবার এটা বন্ধ হলো। এখন আবার এসে বলছে প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে সেজদা দিয়ে এসে নির্বাচন ঘোষণা করেছেন। তার মানে এখন আবার প্রধান উপদেষ্টাকে উস্কানি দেওয়া হচ্ছে যাতে করে তিনি একটু বিভ্রান্ত হন এবং এটাকে উস্কানিমূলক কিছু বক্তব্য মনে করে এটাকে বিচ্যুতি ঘটান। সেই কারণে আমি মনে করি যে এই সমস্ত করে দেশের মানে গণতন্ত্রকে বিনষ্ট করার কোনো মানে নেই। যদি গণতন্ত্র থাকলে সবাই বেঁচে থাকবে, তারাও একদিন হয়তো দল হিসেবে দাঁড়াবে, যেহেতু শুরু করেছে এক সময় গিয়ে দাঁড়াবে আর কি। আপনার যারা মনে করে যে আপনার এই যে পিআর পদ্ধতি নিয়ে যে কথাবার্তাগুলো জামাত বলছে, এখন পিআর কি আদৌ সম্ভব? এটা আপনিও জানেন, আমি জানি, প্রধান ভাই জানে, দেশের জনগণ সবাই জানে যে এই দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন করা কোনো মতেই সম্ভব না। তারা কেন চাচ্ছে যে যদি কোনো মতে যদি 5% ভোট পায় তাহলে 3 পাশে 15টা আসন পাবো, বা যদি 10% পায় আমরা 30টা আসন আমরা পাবো। কিন্তু এই পিআর পদ্ধতি মানুষকে, জনগণকে মেনে নেবে? আপনি জনগণের পালস দিয়েই তো আপনার জনগণ যেভাবে চাবে সেটাই তো আপনাকে করতে হবে, সেটাই তো আসল রাজনীতি এবং সেটাই গণতন্ত্র। মানুষের গণতন্ত্র, হ্যাঁ সবাই একেবারে ঐক্যমত মানে হবে মানেই গণতন্ত্র তা নয়, কিন্তু গণতন্ত্র হলো যে মেজরিটি মাস্ট বি গ্র্যান্টেড। এখন আমার 12 কোটি 13 কোটি লোক আছে, তার মধ্যে 7 কোটি লোক যেখানে ভোট দেবে সে পাশ করবে, তার মানে যে গণতন্ত্র থাকলো না, এটা তো নয়। তো তারা মনে করছে যে, তারা বোঝানোর চেষ্টা করছে যে পিআর পদ্ধতি হলে সবাই মিলে মানে সবাই যে ভোট দিল তার পার্টিসিপেশন থাকলো। কিন্তু এটাতে আপনার নেতা নির্বাচন, তারপরে আপনার মানুষ কাকে দিয়ে উন্নতি হবে, কোন মানুষটা কেমন, কাকে আপনি দিলেন ভোট, সেগুলো তো থাকলো না। সেই জন্য পিআরটা নিয়ে তারা একটা কথা চালিয়ে এটা নির্বাচন ভণ্ডন করার জন্য চেষ্টা করবে, আর ছেলেপেলেরা তো উস্কানিমূলক কথাবার্তা বলবে। তবে এতে করে যদি নির্বাচন কমিশনের উপরে একটা সুন্দর শক্ত নির্বাচন কমিশনের কিছু দায় দায়িত্ব নিয়ে যদি কাজ করতে পারে, যেমন সব কিছু ডিউরিং নির্বাচন, তখন সরকার শুধু থাকবে রুটিন ওয়ার্কের জন্য, আর নির্বাচন কমিশনের আন্ডারে সমস্ত সংস্থা কাজ করবে, এবং সেটাকে যদি শক্তিশালী করা হয়, আমার বিশ্বাস যে বর্তমান যে নির্বাচন কমিশন আছে তার ওখানে সচিবের সঙ্গে আমার কথা হলো, একেবারে স্ট্রেট মানুষ আর কি, উনি কোনো ধরনের কারো পক্ষপাত করবেন বলে আমার বিশ্বাস হয় না। এমন আমি এক সময় আমরা আমাদের হিসাব জমা দিতে গেলাম, সচিবের সঙ্গে দেখা হলো, সচিবের কথাবার্তায় মনে হলো যে এখানে ওরকম কোনো রকমের যে আমরা যে একটা বড় দল হিসেবে গেলাম, যে ট্রিটমেন্ট এবং ছোট দল যারা গেল তাদের যে ট্রিটমেন্ট সমমানের, এবং আমাদের কিন্তু এক কাপ চাও খাওয়ায় নেই। যে অনেকে আছে যে এরকম যে অন্যদের খাইয়েছে, ঠিক আছে, অন্যদের ওইরকম খাওয়ায়নি, সে একদম মানে কোনো নিরপেক্ষভাবে সে আচরণটা করলো। সেই আচরণে আমার মনে হয় তাদেরকে যদি এম্পাওয়ার্ড করা হয়, যে যেমন ইন্ডিয়াতে খুব এম্পাওয়ার্ড ছিল নির্বাচন কমিশন, ইসি সেশন, হ্যাঁ, সেই এরকম যদি করা হয় আর কি, তাহলে আমার বিশ্বাস যে যারা এই উস্কানি দিবে, যারা নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে যাতে করে আর ফার্দার এই সমস্ত বিষয় নিয়ে তারা না আগায়। আপনার এমন নয় যে গণতন্ত্র ফিরে এসছে, ফেসিবাদ চলে গেছে জন্য কাউকে কিছু বলা যাবে না, আইনের আওতায় আনা যাবে না, বা আপনি সন্ত্রাস করবেন, উস্কানিমূলক বক্তব্য দিবেন, দেশকে আপনার একটা অস্থিতিশীল অবস্থায় নেওয়ার জন্য আপনি পদক্ষেপ গ্রহণ করবেন, আর আপনার আইন বসে থাকবে, এটা হয় না। এটা না হয়ে যদি কঠোর আইনের একটা প্রয়োগ করার ব্যবস্থা করে দেওয়া হয় নির্বাচন কমিশনকে নির্বাচনের সময়, তাহলে আমার বিশ্বাস যে এই ছোটোখাটো যারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, বা যারা নির্বাচন না হোক, নির্বাচনে কারচুপি হোক, নির্বাচনে অন্য রকমের ধান্দাবাজি করে নির্বাচনকে ভণ্ডুল করা হোক, এই ধরনের পদক্ষেপ যারা গ্রহণ করবে তাদের বিরুদ্ধে যাতে নির্বাচন কমিশন কঠোর হস্তে এটা দমন করতে পারে, এবং সেই জন্য সেনাবাহিনী প্রস্তুত রয়েছে আমার বিশ্বাস। প্রধান বিষয়টা হচ্ছে যে আমরা তো সবাই একটা নির্বাচন চাই, এবং নির্বাচন যত দ্রুত হবে তত মঙ্গল হবে। কারণ একটা
ইররেগুলার গভর্নমেন্ট মানে অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকারটা ইতিমধ্যে যথেষ্ট গ্রামীণ সরকার হিসেবে সুনাম কুড়িয়েছে, সেই সরকার দিয়ে বেশি দিন আসলে এখানটা এই দেশটা শাসনভার চলতে পারে না, চলবেও না। ফলে ন্যাচারালি একটা ইলেকটেড নির্বাচিত গভর্নমেন্ট আসলে আমাদের পারস্পরিক সামগ্রিক বিষয়, আপনাদের বহির শক্তির সঙ্গে আমাদের ডিলিংস বলেন, আমাদের ইন্টারনালি আমাদের আইন শৃঙ্খলার প্রয়োগ বলেন, বিচার যাবতীয় কাজটা সুষ্ঠুভাবে হবে বলে মনে করি আমরা। তো বাংলাদেশে এই নির্বাচনবিহীন আমরা ছিলাম, এর আগে 2 বছর ছিলাম আমরা 111-এ, এবং সেই সময় কিন্তু সেই গভর্নমেন্ট নর্মাল রুটিন ওয়ার্কটাই করছে এবং বেশি কিছু কাজ করে, তারপরেও কিন্তু অনেক সমস্যা তৈরি হয়েছিল যেগুলো আমরা দেখেছি। ফলে আমরা চাই বর্তমান সময়ে এখানটায় নির্বাচনটা দ্রুত সময় হোক, এবং ইতিমধ্যে ইউনূস সাহেব জনাব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনি যে কথাগুলি বলেছেন নির্বাচনের জন্য, আমি মনে করি সেই মতেই নির্বাচনের তারিখ শিডিউল সব ঘোষণা হয়ে কার্যক্রমটা এগিয়ে নিয়ে যাওয়া উচিত। কিন্তু তারপর কোথা থেকে যাচ্ছে বারবার যে আসলে আদৌ নির্বাচনটা হবে কিনা, কারণ ওনাদের মধ্যে মুখ ফসকে বিভিন্নজন বিভিন্নভাবে কথা বলছেন। এটা চিন্তার একটা উদ্রেক। আমি এলাকায় প্রতি মাসে মাসে যাচ্ছি আমি নির্বাচনের নিয়ে, তারপরে পাবলিকই আমাকে কোশ্চেন করতেছে আসলে কি ভোটটা হবে। এই যে আসলে কি ভোটটা হবে, তখন আমাকে বলতে হচ্ছে হয় হবে, আজকে নাহলে কালকে তো হবে, আমি বলতে পারছি না যে এই তারিখে হবে কি না। তাহলে সেই জায়গাটা এখনও তৈরি হয় না জনগণের মধ্যে বিশ্বাসটা। জনগণের মধ্যে বিশ্বাসটা যতক্ষণ তো তৈরি না হচ্ছে, পাবলিক যখন কনফিডেন্ট না হচ্ছে যে ভোটটা হবে, তখন তো ভোট হওয়ার আমি কোনো সুযোগ দেখছি না। এটা হচ্ছে আমার রাজনীতির অভিজ্ঞতা বলতেছে। পাবলিক সবসময় মানে আপনার কাছে যে বুঝতে চাই যে কি আসলে একটা ভালো নির্বাচন করবার জন্য এখন দরকার, যে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না, যে নির্বাচন ইতিহাসের সেরা না হোক, অন্তত একটা ভালো নির্বাচন সাম্প্রতিক ইতিহাসে বাংলাদেশের ভালো নির্বাচন হিসেবে স্বীকৃতি পাবে, কম বিতর্ক হবে, দেশে বিদেশে এটা নিয়ে নির্বাচনের পরে কোনো সময় প্রশ্ন উঠবে না, এরকম এর জন্য কি পদক্ষেপ নেওয়া জরুরি বলে প্রথম আমি যেটা মনে করি যে ফ্যাসিস্ট সরকার যেটা পতন হলো, এর যারা নেতার থেকে এবং আইন শৃঙ্খলা বাহিনী থেকে যারা এই ইনভলভ ছিল এই সমস্ত ক্রিয়াক্রমে, লুট, খুন, গুম, হ্যাঁ, টাকা পাচার, অল শুড এলিমিনেট ফ্রম দি পলিটিক্স। এটা এম্বার্গো করে, হ্যাঁ, অ্যাবডো করে যেভাবে হোক রাজনীতি থেকে বের করে দেওয়া, এটা 1000 হোক 1500 হোক বের করে দেওয়া। যে দলটাকে আজকে আমরা বলতেছি ব্যান্ড করে দেবো, তাই না, কারণ ওই দলটাকে আমি রাজনীতির মাঠে আমি তাকে পরাজিত করতে চাই। আন্দোলন এসে পরাজিত হয়ে গেছে, ক্ষমতা এসে পরাজিত হয়ে গেছে, এখন তাকে ইলেকশনে পরাজিত করতে চাই। সেই দলটার ইলেকশনে আসা উচিত। যদি আসে তাহলে বাংলাদেশে সবাই যদি ইলেকশন করে তাহলে এক্ষেত্রে ভারসাম্যপূর্ণ ইনক্লুসিভ একটা ভোট হবে, যে ভোটটার কারণে বাংলাদেশের রাজনীতিটা একটা ভিন্ন মাত্রা নেবে। সো আপনি বলছেন যে কোনো বিচারে আইডেন্টিফাই করা কারা মেইন ক্রিমিনালস, সংখ্যায় যাই হোক, কয়েক হাজার হলো, তাদেরকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে মানে আইনি প্রক্রিয়া তাদের তো বিচার করতে সময় লাগবে, কিন্তু তার আগেই আপনি মনে করছেন তার আগে নির্বাচনী অ্যাবডো দিয়ে দেওয়া, যে এরা ভোটই রাজনীতি থাকতে পারে, যেহেতু এদের সম্পর্কে নানা এখন যেমন যে নিয়মটা আছে, আপনি টিল সুপ্রিম কোর্ট না হওয়া পর্যন্ত আপনি জেলে থেকেও ইলেকশন করতে পারবেন, এইটাকে বাদ দিয়ে দেওয়া। ওকে, হ্যাঁ, এটা হলো আমার মত। আপনি কি মনে করেন এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐকমত্য প্রতিষ্ঠা সম্ভব? বড় দল যারা আছেন তাই না, তাদের তো উদ্যোগ হওয়া উচিত, এই ক্ষেত্রে উদ্যোগ হওয়া উচিত। নেক্সট, দ্বিতীয় বিষয় হচ্ছে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এবং সবাইকে রাজনীতি বলবো, আইন দিয়ে রাজনীতিকে কন্ট্রোল করতে যায় না, যেটা শেখ হাসিনা সরকার করে ভুলটা করছে। উনি বিচারক দিয়ে, আজকে যে কারণে আমাদের প্রধান বিচারককে জেল খাটতে হচ্ছে, উনি বিচারক দিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করে দিয়ে ওই বিচারক করছে, আমি কী করবো। এই যে বিচার দিয়ে, আইন দিয়ে রাজনীতিকে কন্ট্রোল করার যে প্রচেষ্টা, উনি যদি ডায়ালগ করেও করতেন বিএনপির সঙ্গে যে আমরা এরকম যেতে চাই, বেটার আরও ভালো প্রস্তাব আসতে পারতো, ভালো হতে পারতো, কিন্তু উনি আইনের ঘাড়ে পা রেখে ওনার ক্ষমতাটাকে উনি চালাতে চাচ্ছেন। ফলে আমি কখনোই মনে করি না যে আইন দিয়ে রাজনীতিকে কন্ট্রোল করা যায়, এটা কখনোই যায় না। ফলে এই চিন্তাটা, এই প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাহলে আমরা এই যে অভ্যুত্থান, এই যে এত রক্তক্ষয়, এই রেজাল্টটা আমরা ক্যাশ করতে পারবো। না হলে কি হবে, এই দেশটা আপনি বরাবরই মানে কি বলা যায়, একটা সংঘাত, রাজনীতি তো প্রতিদ্বন্দ্বিতার, প্রতিহিংসার না, আমি বরাবরই প্রতিহিংসার দিকে রাজনীতিকে ঠেলে দিচ্ছি। ভবিষ্যৎ প্রজন্মকে কি দিবে তারা? আমি তো এর থেকে বেরোতে পারছি না, আমাকে বেরোবার রাস্তা তো নিতে হবে। এবং এটা ছিল মোক্ষম সময়। আমরা জানি সাউথ আফ্রিকায় অ্যাপার্থাইড মুভমেন্ট ছিল, বর্ণবাদ বিরোধী মুভমেন্ট ছিল সাদাদের, আমরা তো জানি এটা। নেলসন ম্যান্ডেলা তার বউ উইনিকে শ্বেতাঙ্গদের হরতার কারণে ডিভোর্সই করে দিল, আপনি দেখেন। এবং সেখানটা আজকে সাদা কালোর একটা, পৃথিবীর সবচেয়ে বর্ণ বৈষম্য দেশ, আজকে একটা টু শব্দ নেই। তাহলে
আমাদের এই দৃষ্টান্ত থাকার পরও বর্তমান বিশ্বে এত বেশি ওপেন, সেখানে আমরা কেন এটা করতে পারবো না? আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম লড়াই করবে মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের, অথবা ওই ফ্যাসিস্ট না পক্ষের, হইতে পারে না এটা। তাহলে আপনার রিকনসিডার জায়গা তৈরি করতে হতে, তো এটা কে করবে? তো এই সময় তো একটা মোক্ষম সময় ছিল। এই জায়গাটা ভুলে গিয়ে আমি আইন দিয়ে সব কন্ট্রোল করে এখনকার মতো আমি বাবা পাচ্ছি, অথবা এখন আমি সাক্ষাৎ কিছু লাভ পাচ্ছি, কিন্তু আখেরে মানে অ্যাট দি এন্ড অফ দি গেম দেখবো যে বিগ জিরো। ফলে ভালো নির্বাচনের কথা বললেও আমি ভালো নির্বাচন করতে পারবো না। সেই দিকটা খেয়াল রেখেই আমার পদক্ষেপগুলি নেওয়া উচিত। আমি মনে করি এই ক্ষেত্রে আমি বলছি এবার টকশোতে, বিএনপি দ্য বড় পার্টি, হি শুড গো ফর গ্র্যান্ড ডায়ালগ উইথ দি পলিটিক্যাল পার্টিস। কারণ নেক্সট পাওয়ার কন্টেন্ডার, দাবিদার পাওয়ার তারা যেহেতু কীরকম দেশ চায়, শুধুমাত্র জাতীয় সরকার করবে এটা বলে দিতে শেষ না, আমি ভবিষ্যৎ কীরকম দেশ চাই। তাহলে সেই দেশটা, তাই না, যেই দেশটা আকাঙ্ক্ষিত ছিল, সেই দেশটাকে শেখ হাসিনার সরকার, ফ্যাসিস্ট সরকার লণ্ডভণ্ড করে দিচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাকে বেরোতে হলে অবশ্যই আমাকে এটা বড় দল তাদেরই উদ্যোগ নিতে হবে টু হ্যাভ এ গুড ডিসকাশন, গুড ডায়ালগ উইথ দ্য পলিটিক্যাল পার্টিস। আপনি মনে করছেন যে এই যে সরকার রাজনৈতিক দলগুলোর জন্য সঙ্গে যে ডায়ালগ করলো বা জাতীয় ঐকমত্য কমিশন দীর্ঘদিন যাবত যে ডায়ালগ করছে, তার বাইরেও একটা ডায়ালগ হওয়া উচিত বিএনপির উদ্যোগে, আপনি মনে করেন? সরকারের ডায়ালগকে কেন মানে সরকারের একটা সেট স্টেরিওটাইপ ডায়ালগ সরকার করতেছে। সরকারের ইনোভেটিভ কোনো চিন্তা সরকারের নেই। কিন্তু যারা ক্ষমতায় যাবো, আমরা যারা রাজনীতি করি, তারা সবসময় নতুন নতুন তারা চিন্তা করতে পারে। আমি সেই চিন্তাটা করার জন্য আমি বর্তমান এই পরিস্থিতিতে আমি বড় রাজনৈতিক দল বিএনপি সহ অন্যান্য পার্টি সবাইকে আমি বলতেছি যে এটা করা উচিত করে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি কীভাবে দেখতে চাই। কারণ এখানে অনেকগুলি বিগত গভর্নমেন্ট অনেকগুলি জঞ্জাল তৈরি করছে, জাতির উপর কাঁধের উপর চাপিয়ে দিয়েছে। আমাকে সেটা পরিষ্কার করতে হবে। সেই পরিষ্কার করার জন্য শুধুমাত্র সরকারের নির্বাচন কিছু সংস্কার এটাই না, আরও অনেক বিষয় আছে যেগুলো আলোচনা হওয়া উচিত। মিস্টার রশিদুজ্জামান মিল্লাত, আপনি শুনছেন এবং আপনার কাছ থেকে আমার একই প্রশ্ন যে আপনি কি মনে করেন কি করা উচিত নির্বাচনের জন্য, এবং অবশ্যই মিস্টার প্রধান যেগুলো বলেছেন সেগুলো সম্পর্কে আপনার কোনো বক্তব্য থাকলে আপনি রাখবেন। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য দেখেন, বাংলাদেশের আমাদের যে ক্যারেক্টার মানুষের, এবং আপনাদের দুজনেরই ব্যক্তিগত অভিজ্ঞতা আছে নির্বাচন করবার। জি জি, সেই জন্য বলছি আমি, এখানে মিডিয়ার একটা রোল ভালো থাকা উচিত। প্রপাগান্ডা, মিথ্যা প্রপাগান্ডা যাতে না হয়, যদি মিডিয়া যদি একটা ভালো রোল নেয় আর কি, যে সত্যিকার অর্থেই দেশে এটা ভালো নির্বাচন হওয়া দরকার। মানে মিথ্যা প্রপাগান্ডায় এখন এই দিয়ে তো নানান রকম প্রপাগান্ডা চলে আর কি, সেগুলি বন্ধ করার জন্য যদি একটা ব্যবস্থা করা হয়, তাহলে সুষ্ঠু নির্বাচনের জন্য একটা মানে ভালো অন্তরা হয়ে দাঁড়াবে। তারপরে নির্বাচনে পর্যাপ্ত পর্যবেক্ষক থাকতে হবে। আপনার প্রয়োজনে প্রত্যেকটি দেশকে আমন্ত্রণ জানাতে হবে, তারা পর্যাপ্ত পরিমাণে পর্যবেক্ষক থাকবে, যাতে করে সুষ্ঠু নির্বাচনের জন্য মানুষের মধ্যে একটা ভীতি কাজ করে যে না, এখানে যারা মাসল পাওয়ার দেখিয়ে যারা কিছু করতে চাবে, ধরেন আমরা বড় দল, আমাদের মধ্যে যদি কেউ কিছু করতে চায়, তাতেও যাতে একটা ভীতির সঞ্চার হয় যে যেহেতু নির্বাচন কমিশনের মানে একটা ম্যান্ডেট রয়েছে যে পুরা নির্বাচন, একটা আসনের নির্বাচন বাতিল করে দেওয়ার ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে। সো ওই ভীতিটা যাতে মানে মানুষের মধ্যে থাকে, এই ধরনের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, এবং আপনার এই প্রতিহিংসা, প্রতিরোধ এরকম থাকবে না, এই ধরনের বিষয়গুলি আমাদের দল থেকে বা বিভিন্ন এই ধরনের একটা স্পিচ দেওয়া আপনার সবার উদ্দেশ্যে, যাতে করে সুন্দরভাবে মানে সবাই ইলেকশনে পার্টিসিপেট করতে পারে। আর ভাই যেটা বললেন যে নির্বাচনে আপনার এরকম হওয়া উচিত, জনগণের এরকম মনে করে অনেকে আর কি, যে ভোটটা আমি নষ্ট করবো কেন, এরকম হয় কিন্তু, যে ভোট যেহেতু বিএনপি জিতবে আমরা বিএনপিকে দিয়ে দিলাম, যেহেতু সবাই এখন ছোটো ছোটো দল, বিএনপি যদি আমার ভোটটা নষ্ট না করে, তিনি বিএনপির ফ্লোটিং ভোটার হলেও তিনি যা বিএনপিকে ভোটটা দিবেন। এই ক্ষেত্রে একটা বিষয় আমি আজ করতে পারছি আর কি, যে যদি একটা সুষ্ঠু ভোটও হয়, তাহলে তো মানে বিএনপি অনেক ভোটে মানে অনেক আসনে জিতবে আর কি। তো অনেক আসনে জিতলে আবার একটা প্রবলেমও আছে আর কি, অনেক আসনে জেতার পরে হয়তো এই বিষয়ে একটা দাম্ভিকতা আসতে পারে আমাদের, এবং আমাদের যে বিষয়গুলি নিয়ে, ধরেন আমরা 280টা সিট পাইলাম, তখন কি অবস্থা দাঁড়াবে? তখন তো আমরা ওই পিআর পদ্ধতির আপার টায়ারও যদি করি, সেখানেও আমাদের লোকজন বেশি থাকবে।
তখন আমরা যা করব তাই হবে, সেটা নিয়ে যাতে আবার যারা উস্কানি কারক এবং যারা আমাদের বিরুদ্ধাচরণ করছে, যারা বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না এমন একটি গোষ্ঠী, তারা হয়তো নানান প্রপাগান্ডা, নানান রকমের একটা ষড়যন্ত্র করার চেষ্টা করবে। সেই চেষ্টাটা যাতে না হয়, আসলে ভালো একটা নির্বাচন হতে গেলে আমি যে কথাটা বললাম যে 1/11-এর সময় প্রথম যেমন দেখেছিলাম আমরা যে আর্মিদের 2 মাস 3 মাস কিন্তু সাংঘাতিক ভয় পেয়েছে মানুষ, এবং আর কোনো একটা অন্যায় করলে যে তার যে একটা ভীতি, মানে বাঙালির মধ্যে এটা আছে আর কি, মানে একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যে আর্মি এসছে, আর্মিদের জন্য ভয়। এই যে ভয়টা, এটা মানে অন্তত নির্বাচনের সময় যে তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেই কার্যক্রমটা করা উচিত আর কি। পরে যদিও এটা ব্যবসায়ীদের উপরে নানান রকমের অত্যাচার এবং মিথ্যা প্ররোচনার মধ্য দিয়ে 1/11 শেষ হয়েছে, এবং তারপরে তো যা ঘটলো আমরা জানি। তো আমার মনে হয় যে আমাদের যে প্রধান নেতা, তিনি যেটা চান, যে বাংলাদেশ যেভাবে চান, দেশের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে থেকে দেশটাকে পরিচালনা করার জন্য তার আশা, সেই আশাটা বাস্তবায়ন হবে তখনই যদি সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একটা সরকার হয়, এবং সরকার হওয়ার পরে সেখানে যে স্মল স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে নিয়েও এই সরকারে একীভূত করা, এবং তাদের পরামর্শক্রমে যাতে সব কিছু করা হয়। বাংলাদেশের এই কৃষক থেকে আরম্ভ করে আমাদের দরিদ্রতা দূর করা, ফ্যামিলি কার্ডের একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা, 31 দফার মাধ্যমে নানান ধরনের আমরা এই রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামত করার জন্য যে প্রস্তুতি গ্রহণ করেছি, সেগুলি সবাইকে নিয়ে যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আগামী বাংলাদেশ ভালো হবে এবং সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমেই ভালো হবে। এবং আমার মনে হয়, কেন জানি যে আমি প্রায় বলতাম এটা, যে এতটা দুঃশাসনের মাত্রা এতটাই, কার্ভটা এতটাই উপরে উঠেছে যে আর যাওয়ার জায়গা নেই। সো এই কার্ভটা নিচে নামতে হবে। ইট ইজ এ ন্যাচারাল একটা পদ্ধতি আর কি। আপনার যখনই মানে সব কিছুর মানে একদম শেষ সীমায় চলে যায়, সেখান থেকে কিন্তু রিটার্ন ব্যাক করে আবার সব কিছু। আমার মনে হয় যে বাংলাদেশটা সুন্দর বাংলাদেশ হবে, গণতান্ত্রিক বাংলাদেশ হবে, মানবিক বাংলাদেশ হবে। জাস্ট দুটো বিষয় একটু ছোট্ট করে মতামত, মানে আমরা শেষের দিকে এবং আপনার জন্য শেষবারের মতো মিস্টার নাজমুল হক প্রধান যে প্রস্তাবগুলো দিয়েছেন তার মধ্যে দুটো বিষয় নিয়ে একটু আপনার মতামত চাই। উনি বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া উচিত, এবং বিচার যেহেতু দীর্ঘ প্রক্রিয়া, অন্তত অপরাধীদের আইডেন্টিফাই করা, একটা তালিকা করা, এবং তাদেরকে এবডো করে তাদেরকে এই নির্বাচনের বাইরে রাখা, ব্যক্তি হিসেবে, দল হিসেবে, এটা একটা প্রস্তাব। আর দ্বিতীয় প্রস্তাব উনি যেটা করছেন সেটা হচ্ছে যে এই সব বিষয়, যেসব বিষয় এখনও বিতর্ক আছে, যেহেতু একটি স্টোরিও টাইপ উনি মনে করেন ডায়ালগ হয়েছে সরকারের সঙ্গে বা অন্যান্য জায়গায়, বিএনপি যেহেতু সম্ভাব্য যারা ক্ষমতায় যাবে তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকে পারসেপশন ওয়াইজ, বিএনপির আসলে উচিত সকল রাজনৈতিক দলগুলোকে ডেকে একটা খোলামেলা এইসব বিষয়ে ডায়ালগ করা। বিএনপি কনভেন্ট করতে পারে। আমি একমত এ ব্যাপারে। কোনটার ব্যাপারে? এই দ্বিতীয় যে প্রশ্নটা করলেন, যে বিএনপি একটা বড় দল হিসাবে এবং গণতান্ত্রিক মনা একটা দল, তাদের একটা ডায়ালগ করা উচিত যে এই ধরনের যে বিষয়গুলি, যে অনৈক্য যেগুলিতে আছে, সেগুলি সরকার গঠন করলে ঐক্যের মাধ্যমে যার যে হিস্সা রয়েছে, যে যেভাবে বাংলাদেশকে দেখতে চায়, সেই ধরনের একটা মোটিভেশনাল একটা ডায়ালগ হওয়া উচিত, এবং এই ডায়ালগটি হলে ভালোই হবে আমি মনে করি আর কি। এটা হলো আপনার 2 নম্বর প্রশ্নের উত্তর আর কি। 1 নম্বর বলেছিলেন, আর 1 নম্বর বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দল হিসেবে দেওয়া উচিত, কিন্তু ব্যক্তিদের আইডেন্টিফাই করে বিচারের আগেই, অন্তত বিচার যেহেতু দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, তাদেরকে নির্বাচনের বাইরে রাখা, এবডোর মতো কিছু। এটা আমি 100% একমত যে বিচার, যারা দোষী, অপরাধী এবং যাদের বিচারাধীন, তাদেরকে একেবারেই ওয়েব আউট করা উচিত, কারণ তারা এত দুঃশাসনের সঙ্গে জড়িত ছিল, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া কোনো মতেই উচিত হবে না। তবে দল হিসাবে আওয়ামী লীগ যদি এখন তো স্থগিত করে রেখেছে, যদি নিষিদ্ধ করা না হয়, তাহলে তারা নির্বাচন করতে পারে, আমাদের তো কোনো আপত্তি নেই ব্যাপারে। মানে স্থগিত তো আবার তুলতে হবে নির্বাচন করতে, সেটা তো অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। যেমন আমাদের এই দায়িত্বটা তো আমাদের নয়,
যেমন ধরেন আমাদের যে মাঝে মাঝে বলা হয় যে মানে এখানে আপনারা কেন ব্যবস্থা গ্রহণ করছেন না, একটা ইস্যু তো ধরেন যে প্রফেসর মোহাম্মদ ইউনূস এক সময় বলেছিলেন গণমাধ্যমকে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কোনো সিদ্ধান্ত তার সরকারের নেই। আপনাদের নেতৃবৃন্দ বিভিন্ন সময় বলেছেন যে আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার পক্ষে আপনারা নন, কিন্তু যখন অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নিল যে তার কার্যক্রম স্থগিত, সেটাও একটা ছোট্ট মবের চাপে পড়ে আপনারা হঠাৎ করে আমরা জানতে পারলাম যে আপনারা 3 দিন আগেই চিঠি দিয়েছিলেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হোক বা আওয়ামী লীগ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হোক। চিঠি সম্বন্ধে আমি বলতে পারবো না চিঠি দেওয়া হয়েছিল কিনা, কারণ এখন তো মিস ইনফরমেশন ডিসইনফরমেশন অনেক বেশি। না, সেটা আবার আপনাদের নেতাদের মুখ থেকে কারো মুখ থেকে সবার না হলেও কোনো শুনলেও এটা অথেন্টিক কিছু না, চিঠি দেওয়া হয়নি আর কি। যেমন ধরেন আজকেই বেরিয়েছে, আজকে আমি আসতে শুনলাম যে সমস্ত জায়গা থেকে আপনাদের প্রেসিডেন্টের ছবি নামিয়ে ফেলতে হবে, এটা ইন্টারিয়াম গভর্নমেন্ট অর্ডার করেছে। কিন্তু আবার একটু পরে রেজওয়ানা, উপদেষ্টা রেজওয়ানা বললেন যে না, এই ধরনের কোনো সিদ্ধান্ত এই সরকারের মধ্যে থেকে হয়নি। কাজে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন চলছে, এগুলি বন্ধ করতে হবে। এই জন্য আমি বললাম যে মিডিয়ার রোলটা অনেক ভালো থাকা উচিত। এবং আমাদের কিন্তু আবার এটাও তো আমরা দেখি সরকারের, যেমন আপনার দলেরও নেতারা এক একজন এক এক কথা বলেন, সরকারও তো এক একজন এক এক কথা বলেন অনেক সময়, যেখানে বোঝা মুশকিল যে সরকার তো সরকারের মধ্যে সরকার আছে, এটা তো আমরা বুঝি। সরকার কে কি চান সেটা বোঝা মুশকিল। এটা তো মানে তারা তো বিভিন্ন জায়গা থেকে আসা মানুষ এবং বিভিন্ন থিমের তারা চিন্তা করেন আর কি, যে রাষ্ট্র এই ধরনের হওয়া উচিত, ওই ধরনের হওয়া উচিত। গণতন্ত্রের প্রতি অনেকের বিশ্বাসও নাই, আস্থাও নাই। তারা মানে অটোক্রেসিতে আবার অনেকেই বিশ্বাস করে। অনেক উপদেষ্টারা আছেন যারা মনে করেন যে দেশটা একটা স্ট্রিম লাইনে এনে তারপর নির্বাচন দেওয়া উচিত। স্ট্রিম লাইনটা কী, কখন আসবে, সেটা সম্বন্ধে তাদের আইডিয়া এরকম নাই। তারা তো রাজনীতিবিদ নয়, তারা চিন্তা করতেছে যে যতদিন থাকা যায় এটাই হয়তো ভালো। তবে আমি ওই প্রধান ভাইয়ের 2টি প্রশ্নের সঙ্গে আমি একমত পোষণ করছি এবং এটা হওয়া উচিত। এবং আমাদের বৃহত্তর দল হিসেবে অবশ্যই প্র্যাগম্যাটিক একটা প্রস্তাব। মিস্টার নাজমুল হক প্রধান, ক্লোজিং রিমার্কস। না, প্র্যাকটিক্যালি বাংলাদেশে আমরা তো এই দেশটা অনেক সংগ্রামের, অনেক আন্দোলনের মধ্যে ইতিহাস আছে ব্রিটিশ আমল থেকেই। তো ফলে আমি মনে করি আমরা অনেক, যেমন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করছি, রাজনৈতিক দুর্যোগ মোকাবিলা করছি। ফলে আমাদের এখানটায় রাজনীতিবিদ আমরা যারা আছি, ছোট বড় সব মিলিয়ে একটা আমাদের কর্মপন্থা বের করেছি। বারবার একই জিনিসের পুনরাবৃত্তি, যেমন বলতেছি যে ফ্যাসিজম যেন না হয়, প্রতিশোধাত্মক রাজনীতি, এটাও আমাদের বন্ধ করা উচিত। আর ভালোটা তো কোথাও না কোথাও থেকে শুরু করতে হবে, কাউকে না কাউকে শুরু করতে হবে, স্যাক্রিফাইস করে হলেও সেটা শুরু করা দরকার, এক্সাম্পল সেট করা দরকার। মনে করছি আমি এটাই হচ্ছে মোক্ষম সময় আমাদের জন্য। আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমাদের লাস্ট সুযোগ এটা আমাদের এইখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য। এই জন্য আমি একটু কথাটা বলতে চাই সবসময় যে আগাতে হবে দেশ, বাঁচাতে হবে জাতি, তাহলেই জীবন্ত হবে জীবন। আমার তো জীবনগুলি তো মরে গেছে আর কি, এই যে জীবন্ত হবে জীবন। এবং আমাদের মানবিক উন্নয়ন হতে হবে, সেটা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে আমরা সবসময় বলি যে মানবিক উন্নয়নের ক্ষেত্রে আমাদের প্রধান ভূমিকা থাকবে যদি বিএনপি সরকারে আসে। আর কিছু যোগ করবেন আপনি? না, থ্যাংক ইউ। আপনি? না, ধন্যবাদ আপনাকে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার নাজমুল হক প্রধান এবং মিস্টার রশিদুজ্জামান বিল্লাত অসংখ্য ধন্যবাদ এই আলোচনা হওয়ার জন্য। দর্শক, আমার অতিথিরা সাম্প্রতিক নানা বিষয় নিয়ে ওনাদের বিশ্লেষণ করেছেন। কোথাও কোথাও হতাশা আছে, কোথাও কোথাও সমালোচনা আছে, আসার জায়গাও আছে। তবে ওনাদের চাওয়া হচ্ছে নির্বাচন, যত দ্রুত নির্বাচন হয় দেশের জন্য তত কল্যাণকর। কী ধরনের নির্বাচন হবে ওনারা আশা করছেন এটা ভালো নির্বাচন হবে। আবার ভালো নির্বাচনের পথে অন্তরায়গুলো কী সেটাও ওনারা চিহ্নিত করবার চেষ্টা করেছেন। কী করণীয় সেটাও পরামর্শ দিয়েছেন। তবে একটি গুরুত্বপূর্ণ, আমি বলবো 2টো প্রস্তাবনা এসছে এবং এই প্রস্তাবনাগুলো মিস্টার নাজমুল হক প্রধান করেছেন, মিস্টার রশিদুজ্জামান বিল্লাত এই প্রস্তাবনাগুলোর সঙ্গে একমত পোষণ করেছেন। একটি হচ্ছে যে যারা ক্ষমতায় যেতে পারেন তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছে এই মুহূর্তে বিএনপি দল হিসেবে বিএনপি, এবং নির্বাচন হলে তারাই হয়তো সরকার গঠন করবে এবং তাদের ভাষায় তারা অঙ্গীকার অনুযায়ী তারা হয়তো একটা জাতীয় সরকারও গঠন করতে পারে বা সবাইকে নিয়ে। কিন্তু অনেকগুলো বিষয় এখনও জটিলতা আছে, ছোট ছোট বা বড় বড় বিষয়, যেগুলো আসলে ঐকমত্য কমিশনের আলোচনা বা সরকারের সঙ্গে আলোচনায় নিষ্পত্তি হয়নি। তার জন্য যেই পরিবেশে আলোচনা হওয়া দরকার
খোলামেলা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্তরিক একটা পরিবেশে আলোচনা, সেই আলোচনাটা লিড করতে পারে বিএনপি। বিএনপি এটা এরকম একটা রাজনৈতিক দলগুলোর জন্য একটা গোলটেবিল বৈঠকের আয়োজন করতে পারে, একটু সময় নিয়ে, দরকার হলে একাধিক দিন সেটা হতে পারে, এবং সেখান থেকে কিছু বিষয়ে তারা ঐকমত্যের একটা জায়গা তৈরি করতে পারে এবং নিজেদের মধ্যকার যে দূরত্ব আছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক যে দূরত্ব আছে সেটা কাটিয়ে তো এটা বড় একটা সহায়ক ভূমিকা পালন করতে পারে। দ্বিতীয় হচ্ছে যে কোথাও না কোথাও আমাদের আসলে শুরু করতে হবে এবং তার জন্যে ভালো কিছু শুরু করতে হবে এবং তার জন্য যদি ত্যাগ স্বীকার করতে হয় সেটা করেও আসলে করা উচিত। না হলে একই ধারা চলতে থাকবে ঘুরে ফিরে চক্রাকারে, ভালো কিছু বাংলাদেশ দেখবে না। সেই জায়গায় ওনারা মনে করেন যে দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের দায় কম নয়, ব্যক্তিদের দায়ও কম নয়, বিচারও করতে হবে প্রত্যেকের, এই চাওয়াতেও ওনাদের কোনো আপত্তি নেই এবং সেটা একটু দীর্ঘমেয়াদী যেহেতু বিচারিক প্রক্রিয়া। তবে ওনারা মনে করেন মোটা দাগে বেশ কিছু অপরাধীকে আইডেন্টিফাই করা খুব একটা ডিফিকাল্ট টাস্ক নয়। বিগত শাসনামলের সংখ্যাটা যাই হোক না কেন 1000, 500, 2000, 3000 এদেরকে আইডেন্টিফাই করে একটা এক্সিকিউটিভ অর্ডারে বা যে কোনোভাবে বা অতীতে এবডোর উদাহরণ আছে সেরকমভাবে এদেরকে নির্বাচনের অন্তত এই নির্বাচনের বাইরে রাখা হোক। কিন্তু দল হিসেবে বা আওয়ামী লীগেরও তো একটা ইতিহাস আছে সেটাও মাথায় রাখতে হবে। দল হিসাবে আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের এই যে 30-35 বা সেটা যদি এখন কমে 20 বা 15 ভাগ হয় আমার অতিথিদের কথা অনুযায়ী, সমর্থক সেই সংখ্যায় কিন্তু বাংলাদেশের জনসংখ্যার বিচারে সেটা কম নয়। কাজেই তাদেরকে তাদের যে রাজনীতির চর্চা করবার অধিকার, ভোট দেবার অধিকার বা তাদের মত প্রকাশ করবার অধিকার সেটা বঞ্চিত করবার কোনো আইনি, নৈতিক বা সাংবিধানিক ভিত্তি আসলে কারোই নেই। সেই জায়গায় ওনারা মনে করেন দলটিকে নির্বাচন করবার জন্যে সুযোগ দেওয়া উচিত। নির্বাচন তারা করবে কিনা, করবার মতো নৈতিক সাহস আছে কিনা, প্রার্থী পাবেন কিনা, এইসব প্রশ্ন থাকলো, কিন্তু তাকে নির্বাচনের বাইরে রাখার সিদ্ধান্তটা সেটা খুব একটা যৌক্তিক সিদ্ধান্ত নয়। আমার মনে হয় যে নীতি নির্ধারক এবং রাজনৈতিক দলগুলো এই বিষয় নিয়ে, এমনকি বিএনপি যদি এই ডায়ালগের আয়োজন করে সেই ডায়ালগে এই বিষয় নিয়ে আলোচনা হতে পারে এবং করে একটা সিদ্ধান্তে আসলে উপনীত হওয়া উচিত। এটা দুটো কারণে দরকার। নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে না কখনো কোনো পরিস্থিতিতে, দ্বিতীয়ত হচ্ছে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে এবং তৃতীয়ত এবং সরকারে গেলে সরকারের সামনে নতুন যে দলই যাক না কেন অনেক চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জে মোকাবেলা করতে গিয়ে যদি ডেলিভার করতে কোনো কারণে ব্যর্থ হয় তাহলে কিন্তু এই নির্বাচনের ইস্যুটা সামনে আসবে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা ভালো নির্বাচন, শান্তিপূর্ণ স্থিতিশীল নির্বাচন করা এবং নির্বাচনোত্তর পরিস্থিতিতেও দেশটাকে স্থিতিশীল করবার জন্যে কোনো শক্তিকে নির্বাচনের বাইরে রাখা উচিত নয় এবং কোনো শক্তিকেই আসলে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার সুযোগ করে দেওয়া উচিত নয়। তাতে মঙ্গলের চেয়ে অকল্যাণ অনেক বেশি হবে। এটা যেন সবার মাথার মধ্যে থাকে। যাদের রাজনীতি মাথার মধ্যে রাজনীতি আছে তারা এটা বুঝবেন, যাদের পলিটিক্যাল মাইন্ড নেই তাদের আসলে এটা বোঝার কথা না। কাজে আমরা আশা করবো যে এই সিদ্ধান্ত আসলে রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকেই আসতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।